আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মাহিরা তাসনিম। শুরুতেই জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ শিরোনামসমূহ, এরপর জানব প্রতিটি খবরে বিস্তারিত। চলুন এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনামগুলো। কেঁদে কেঁদে কি বলল ওসমান হাদির স্ত্রী, যা শুনে আপনিও কাঁদতে বাধ্য, থাকছে বিস্তারিত ভিডিওতে। আর বাঁচতে পারবে না সেনাপ্রধান, হাদির খুনির ফয়সালের সাথে জড়িত গ্রেফতার হচ্ছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা। বন্ধ হচ্ছে সব দরজা, আসছে ক্যান্টনমেন্টে বড় ঝড়, সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে গৃহযুদ্ধ শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব, হাদির খুনিকে না ধরলে সেনাপ্রধানকে আটক করা হবে, হুঁশিয়ারি দিলেন তারেক জিয়া। জীবনের এক অসমাপ্ত অধ্যায় রচনা করে মাঝপথে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে একজন লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি, যার পুরো শরীর জুড়ে ছিল কলিজা। স্বপ্ন দেখতেন দেশটাকে একদিন শকুনের হাত থেকে চিরতরে মুক্তি করে দিবে, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো অন্যায়। বাংলার বুকে এমন সাহসী মানুষ 100 বছরে একটা জন্মায়। উসমান হাদি চলে গেছেন, রেখে গেছেন এক বুক ভরা বেদনা। তার স্ত্রীর কান্না যেন থামছেই না। একেবারেই পাগল প্রায় হয়ে গেছে শরীফ উসমান হাদির স্ত্রী। বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী পুরো পৃথিবী। সেই স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যায় না ফেরার দেশে, তবে সেই ব্যথা মানা যায় কি? অপরদিকে সন্তানের কাছে তার বাবা মরুর বুকে ছায়া দান করা এক বট গাছের মতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই ছোট্ট সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে। শরীফ উসমান বিন হাদির মৃত্যু পুরো দেশ থেকে যতটা না ভোগাবে, তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়বে তার পরিবার। কারণ তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা মানুষ আজ কফিনবন্দি। তবে মন বলছে হাদির পরিবার হাদিকে হারিয়ে ফেলাতে এতটা বিচলিত হবেন না, কারণ একজন সৈনিক নিশ্চয়ই তার পরিবারকে শিখিয়ে যায় কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে, তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন। হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না, কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দা বড় খেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহিয়সী নারী জানেন 80 বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় উসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না। এই কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে উসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেনি। হাদির পরিবার একটি আলিম পরিবার হিসাবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারে প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুটিয়ার ঐতিহ্যবাহী শরীফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। উসমান হাদির 3 বোনের মধ্যে বড় বোনের স্বামী নলসিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলশাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি জালকাঠি জেলার নলসিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। 3 ভাই এবং 3 বোনের মধ্যে উসমান বিন হাদি সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা এবং সমাজের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের জীবনের মূল লক্ষ্য। জালকাঠির NNS কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবন শুরু। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টক শো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে ঝাঝালু বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক প্রতীক। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে একসময় তিনি প্রাইভেটও পড়াতেন। পরে তিনি বিভিন্ন কোচিং সেন্টারেও শিক্ষকতা করেছেন। ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উসমান বিন হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন।
তার 1.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির দেওবয়সীন মনির হোসেন বলেন, উসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলে পরিবারের সদস্যদের সাথে একই কথা বলে। বাংলাদেশের স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না। এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন তুলে ধরে বলেন, ও বলতো কারো না কারো শুরু করতে হবে, সেই থেকে শুরু করা। আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদী বিরোধী, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে। হাদি বলতো আমি শুরু করব, আমি হয়তো থাকব না, আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম হবে। উসমান হাদি ঠিক কোথায় অনন্য? এই প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বলি তাহলে বলবো অনেকে ভালো লেখে, তবে ভালো বলে না। আবার অনেকে ভালো বলে, তবে ভালো লিখতে পারে না। অনেকে বলেও ভালো, আবার লিখেও ভালো, তবে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক বোঝাপড়া এত গভীর ও বিস্তৃত না। কিন্তু হাদি ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা 3টি গুণই একসাথে দিয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। এই ভূমিতে দ্বিতীয় একজন হাদি আবার কত যুগ পরে জন্ম নিবে আমরা কেউই জানি না। এখন করণীয় হলো যে আদর্শের কারণে তাকে জীবন দিতেও হলো, সেই ভারতীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারকে এদেশে মাথা তুলে দাঁড়ানোর সকল পথকে রুদ্ধ করার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে। আল্লাহ তার রক্তকে কবুল করে নিন। তার রক্তের বিনিময়ে এদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন যে প্রজন্ম উসমান হাদির মতো সাহসী বীরে পরিণত হবে। এদিকে আধ ঘণ্টা দেড়েকের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সিঙ্গাপুরে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো হাদির লাশ বিমানে তোলার ছবি আমাদের দেশে ইতিমধ্যে পৌঁছেছে। আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জোহর নামাজের পর জানাজা শেষে হাদিকে দাফন করা হবে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর উসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বেলা 2:30টার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে শাহবাগজামী রাস্তার 2 পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রিয় হাদি ভাই, আপনার থেকে আমার দূরত্ব অনেকটা। আপনাকে সামনাসামনি কখনোই দেখিনি, আপনার সাথে কথাও বলিনি, আপনার সাথে চলাফেরাও করিনি, আপনার সাথে আমার পরিচয় নেই। কিন্তু আপনার বক্তব্য শুনে, আপনার প্রতিবাদী কণ্ঠে গর্জন শুনে মনের ভেতর আপনার জন্য এতটা ভালোবাসা ঠাঁই করিয়ে নিয়েছিল যে ভালোবাসাটা আমি এতদিন বুঝতে পারিনি। আজকের এই দিনে আপনার জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কাঁদতে ইচ্ছে করছে, কাঁদতে পারছি না। আপনার বক্তব্যগুলো শুনলে বুকের ভেতর একটা কাঁপুনি দিয়ে উঠছে। প্রতিটা মুহূর্ত আপনাকে প্রচুর মিস করছি। আপনাকে ছাড়া এই দেশটা কে গড়ে তুলবে নতুন করে, সে চিন্তায় আমার বুকটা ভারী হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আপনার কথাই মনে পড়ছে। একজন সাহসী মানুষ যে মাথা চাড়া দিয়ে কেবল উঠছিল, সেই মানুষটাকে কিভাবে পারল ঘাতকরা শেষ করে দিতে। আপনার জন্য ভালোবাসা রইল, দোয়া ছাড়া আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আপনার জন্য মন থেকে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে, আপনি যেন জান্নাতবাসী হন। আপনাকে দেওয়ার মতো আমার কেবল এটাই আছে, আপনার জন্য অন্তরস্থল থেকে দোয়া। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাকাত নাই। সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা। এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভাড়াতে পালিয়ে গেছে, কিন্তু না, সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি। এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ, জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। নাহিদ ও হাসানাত সহ কারা পেলেন এই গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয়, তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল, কে সেই দাবার চালের মূল কারিগর, যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়।
আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে। ভিডিওর শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময়ে কিছু শব্দ বোমা দিয়েছেন। ভয়, ডরহীন, জ্বালাময়ে সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল। সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব, বলেছিলেন উসমান হাদি। হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল, ওয়াকার, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের? একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ে বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কিনা জানা নেই, কিন্তু উসমান হাদি শব্দবোমা ঠিকই দিয়েছেন। আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো, যার জন্য দিতে হলো নিজের জীবন? গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে। একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ, যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড? আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয়। সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন সেই সন্দেহ? ফয়সালকে জীবিত উদ্ধারে অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়, তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে, ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে। আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার। তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়? সেটা হয়তো সময় বলে দিবে। এছাড়া বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের 5 অগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন, তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারের নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে সন্দেহ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাশেম ফারুকি, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোয়েল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। শনাক্তকৃত বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের হাই কমিশনারের ভাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে 3 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। রোববার বিকেলে বৈঠকে উসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সাথে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। ছেলের পাপের বোঝার দায় এবার সে বাপের কাঁধেই গিয়ে পড়ল। তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপী তা পুরোপুরি ঠিক নয়। তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী। হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো। বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘন্টার সিনেম্যাটিক থ্রিলার স্টোরি। থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে। প্রেমিকা জানত ফয়সাল করিম মাসুদ গতকাল এমন একটা কাজ করবে যার জন্য গোটা দেশ আটকে উঠবে। সেই আটকে ওঠার মতো ঘটনা অবশেষে ঘটেই গেল। সবকিছু যেন একটা পরিকল্পিত ঘটনা যা সিনেমার গল্পকেও হার মানায়। গল্পটা শেষ হয়নি, আরও বাকি আছে অনেকটা, যেটা আপনাকে স্তব্ধ করে দেবে। কারণ বাইক রেখে যখন ফয়সাল প্রাইভেট কারে করে পালিয়ে যায়, সেই প্রাইভেট কারটাও ছিল আগে থেকেই প্রস্তুত করা। সেই রহস্যটাও উন্মোচন করেছেন প্রাইভেট কারের মালিক, যাকে আটক করা হয়েছে। চলুন মা, বাবা, প্রেমিকা আর প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিক ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা।
বুধবার 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বিকেলে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয় তাদের। গত মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ হাউজিং এলাকায় এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।